জামাত এবং এনসিপি তারা এই সময়টিতে পানি ঘোলা করার চেষ্টা করছে। আর কফি হাউসে সেই আড্ডাটা আগের মতোই আছে, শুধুমাত্র চেয়ারগুলোতে নতুন লোক আসছে। হামে আক্রান্ত হয়ে আজও মারা গেছেন ১৬ জন শিশু। এ পর্যন্ত মারা গেছে ৫২৮ জন। কোনোভাবেই দমানো যাচ্ছে না এই হামের প্রাদুর্ভাব। এর মধ্যে আবার রামিসা ধর্ষণ হত্যা সহ পুরো দেশে বেড়ে গেছে ধর্ষণের ঘটনা। একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে ৪ মাসে ১১৮ কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং খুন হয়েছে ১৭ জন। এর মধ্যে গতকাল আবার ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারি অর্থাৎ এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। এই হামলার জন্য ছাত্র দলের নেতাকর্মীদের উপর অভিযোগ করেছেন তিনি, এবং সেই সাথে থানায় মামলা দিতে গেলে মামলা না নেওয়ারও অভিযোগ করেছেন। অবশ্যই এই ঘটনার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এনসিপি আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহযোদ্ধাদের উপর হামলা হলে পাল্টা কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন ভায়োলেন্স তাদের চেয়ে বেশি কেউ করতে পারবে না। এদিকে আজ আবার কক্সবাজারের আদালত চত্বরে গোলাগুলির ঘটনা ঘটেছে। ২ জন গুলিবিদ্ধ সহ ৫ জন আহত হয়েছেন। যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা আবার স্বেচ্ছাসেবক দলের কর্মী। বলা হচ্ছে প্রতিপক্ষের পক্ষ থেকে গুলিটা করা হয়েছে। এদিকে আবার গতকালকে ময়মনসিংহে ৩০ সালে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন দেশে অরাজক পরিস্থিতি তৈরির পায়তারা চলছে। সব মিলে কি হচ্ছে দেশে? ২৬-এর নির্বাচনের পর কেমন চলছে দেশ, কিন্তু আশা আকাঙ্ক্ষা কি ছিল দেশের মানুষের? দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেমন আছে বাংলাদেশ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমার বায়ে উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন প্রথমবারের মতো আমাদের স্টুডিওতে আসা এবং সবচেয়ে যদি বলে টকশো স্টার গোলাম মওলা রনি, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। গোলাম মওলা রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম কেমন আছে বাংলাদেশ, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। প্রথমেই যেতে চাই গোলাম মওলা রনির কাছে। গোলাম মওলা রনি, যদি বলি কেমন আছে বাংলাদেশ, এই বিষয়টা যদি, বা ২৬-এর নির্বাচনের পরে যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, এদেশের মানুষের, কেমন দেখছেন বাংলাদেশ? আর যদি বলি বিএনপি ৩ মাসের ক্ষমতা চালাচ্ছেন, বিএনপি এই ক্ষমতা চালানোর জন্য বিএনপিকে ১০-এ আপনি কত দেবেন? দুটা প্রশ্ন করেছি কিন্তু। হ্যাঁ, ৩টা প্রশ্ন মূলত এখানে মিশ্র। আগে প্রথম থেকে শুরু করি, বিএনপিকে কত নম্বর দেব। আসলে ১৭ বছরের বঞ্চনা, এই সময়ের মধ্যে অনেক হতাশা, অনেক আশা, লোভ, লালসা, কামনা, বাসনা, বেঈমান, মুনাফেক, মির্জাপুর, সব মিলিয়ে বিএনপির উপর একটা বিরাট ঝড় গেছে। বিএনপির মধ্যে একটা বিরাট গ্রুপ, তারা ওই শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী দ্বারা প্রলুব্ধ ছিল। বিরাট একটা গ্রুপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নির্যাতিত ছিল। বিরাট একটা গ্রুপ ভাইয়ে বাহিনী কাম বেগম জিয়ার অনুগত। বিরাট একটা গ্রুপ যারা সত্যিকার অর্থে ডেডিকেটেড, প্রচণ্ডভাবে ডেডিকেটেড। আর একটা গ্রুপ ছিল হাইব্রিড, মানে কাজ হলো নেতাদের পা চাটা। তো এইগুলো সব মিলিয়ে, যেহেতু বেগম জিয়া দীর্ঘদিন জেলখানাতে ছিলেন, তারেক রহমান সাহেব দেশের বাইরে ছিলেন, তো সেই অবস্থার প্রেক্ষিতে একেবারে ক্ষমতার কেন্দ্রে। ফলে এই গ্রুপগুলোর মধ্যে না, মানে যাকে বলা হয় এখন একটা ওই যেটাকে বলা হয় একটা রসায়ন, প্রকৃতিতে একটা রসায়ন হয়, এই রসায়নগুলো হচ্ছে। সেই নোয়াখালী গ্রুপ আগে আসবে না ফেনী গ্রুপ আগে যাবে, তারপর লন্ডন গ্রুপ আগে না ঢাকা গ্রুপ আগে, চেয়ারপারসনের যে অফিস গুলশান কেন্দ্রিক একটা গ্রুপ আছে তারা আগে, নাকি পল্টন কেন্দ্রিক গ্রুপ আগে। এখানে কোনো বৈষম্য দেখছেন আপনি? না, বৈষম্য না, যে যার যোগ্যতা অনুযায়ী এখন চেষ্টা করছে, এবং এটা স্বাভাবিক। এটা আওয়ামী লীগ হলেও এরকম হতো। তারপরে ছাত্র দলের সবচেয়ে গৌরব উজ্জ্বল যে ভূমিকা, সেটা হলো রিপন ভাইদের সময় এরশাদ বিরোধী সংগ্রাম। তো এদের একটা নেক্সাস আছে। তো এই নেক্সাসের কেউ হয়তো এমপি হয়েছে, কেউ হয়নি। আবার এই নেক্সাসকে যারা হিংসা করে, ছাত্রদলের অন্য যারা আছে, তারাও বেশ শক্তিশালী। তো সব মিলিয়ে বিএনপিকে আসলে নম্বর দেওয়ার মতো পর্যায়ে এখনও আসেনি। এইটা বিএনপি একটা প্রাকৃতিক, কোনো নম্বর পাবে না এই মুহূর্তে নম্বর দিলে অন্যায় হয়ে যাবে। মূলত ব্যাপার হলো যে বিএনপি প্রাণান্ত চেষ্টা করছে, সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করছে, এবং এখনও পর্যন্ত
মানে পজিটিভ নম্বর দেন না না দেন, নেগেটিভ নম্বর দেওয়ার মতো কোনো কিছু ঘটেনি এখনও পর্যন্ত। দেশ থেকে টাকা পাচার করেছে, নিজেরা গুলাগুলি করে মানুষ মেরে ফেলেছে, তারপরে ওই যেগুলো হয় ছাত্রলীগের ওই চাপাতি নিয়ে, রামদা নিয়ে, এগুলো নিয়ে যেগুলো ছাত্রলীগ করতো এরকম কোনো ঘটনা, বা জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো যে এরা রক কাটে, তো ছাত্র দলের লোকজন এখনও রক কাটে নাই বা এখনও পর্যন্ত চাপাতি নিয়ে রাস্তায় নামে নাই। তারা চেষ্টা করছে জিনিসটা ভালো করার জন্য, এটা হলো এদের অবস্থা। এই আর কি বিএনপি সম্পর্কে। আর অন্যান্য দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে এই সময়টিতে যা ঘটছে বাংলাদেশে, জামাত কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এনসিপি কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছে, বিএনপি নামধারী চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, তারা অনেক কিছু করার চেষ্টা করছে, এটা অস্বীকার করা যাবে না, এটা আউট অফ পলিটিক্স। এখন যারা ইয়াবা ব্যবসা করে, আপনি তাদেরকে যতই মক্কাতে নিয়ে যান, মদিনাতে নিয়ে যান, তাদেরকে গোলাপ জল দেন কিংবা জমজমের পানি দিয়ে তাদেরকে গোসল করান, ও বলে আমি ইয়াবার ব্যবসা করবই। তারপর যারা গরু চুরি করে, কেউ গরু চুরা কারবারি করে, অনেকে ড্রিঙ্কস করে, মদ খায়। তো আলটিমেটলি এই মানুষগুলো তো বাংলাদেশে আছে, একজন দুজন নয়। পাপিয়া কাণ্ড, ওই যে আওয়ামী লীগের জমানাতে হোটেল ওয়েস্টিনে যে একটা বিরাট বালাখানা গড়ে উঠেছিল, হেরেম শরীফ গড়ে উঠেছিল, তো সেই হেরেম যে এখন নাই এটা বলা যাচ্ছে না। সে এখনও ক্যাসিনো আছে, সব কিছু আছে, শুধুমাত্র কফি হাউসের সেই আড্ডাটা আগের মতোই আছে, শুধুমাত্র চেয়ারগুলোতে নতুন লোক আসছে। তো এই বিষয়গুলো মোটামুটি যে যার মতো করে মার্কেটিং করার চেষ্টা করছে। তো জামাত এবং এনসিপি তারা এই সময়টিতে পানি ঘোলা করার চেষ্টা করছে। আর অন্যদিকে আপা আছেন দিল্লিতে, তিনি জিদ ধরেছেন আসবেনই 6 মাসের মধ্যে, এই আজ আসেন কাল আসেন, সীমান্তের কাছাকাছি আছেন। তো সব মিলিয়ে রাজনীতিটা বিশাল সাসপেন্স চলছে। জি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখছেন? যদি বলে একেবারে খুন, ধর্ষণ, আবার যদি বলে এদিকে হামের প্রভাব, মানে এটা হামের সাথে তো আইন শৃঙ্খলার কোনো ব্যাপার নাই। আলাদাই বলছি, খুন ধর্ষণের সাথে ওরকম না। খুনটা আসলে মানুষের একটা অপরাধ, মানে মন মানসিকতা। আইন শৃঙ্খলা বলতে যেটা বোঝায় থানা, পুলিশ, প্রশাসনের উপরে মানে যাকে বলে আমাদের যে নির্ভরতা, আমাদের যে বিশ্বাস, আস্থা, এই জায়গাটা নেই। এটা হলো বাস্তবতা। তবে হ্যাঁ, ইউনূস জমানার চাইতে এখন আইন শৃঙ্খলা ভালো।